ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমাদের সাবেক আমির, এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ অধ্যাপক গোলাম আজম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা এ.কে.এম. ইউসুফ, মাওলানা আব্দুল সুবহান, অধ্যাপক এ.কে.এম. নাজির আহমদকে অন্যায়ভাবে নিষ্ঠুরভাবে জেলখানায় হত্যা করা হয়েছে। কিন্তু তারা মনে করেছিল জামাত শেষ হয়ে যাবে, আর সারা বাংলাদেশে জামাত শিবিরের নেতা কর্মীদের উপর চালানো হয়েছে নির্মম গণহত্যা। তারা হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষকে তারা জেলখানায় বন্দী করে রেখেছেন, আয়নাঘর তৈরি করে দেশের মানুষের জীবনকে তারা বিপন্ন করে তুলেছে। বছরের পর বছর একজন ব্রিগেডিয়ার জেনারেলকে 8 বছর আয়নাঘরে রেখেছে, একজন ব্যারিস্টারকে 8 বছর চোখ বেঁধে হাত পায়ে বেড়ি লাগিয়ে 8 বছর তারা ফেলে রেখেছে। আল্লাহর মেহেরবানি তারা জীবিত ছিলেন বলে এখন বের হতে পেরেছেন, কিন্তু অসংখ্য মানুষ আজও বের হতে পারেনি। ইসলাম নির্মূলের কর্মসূচির অংশ হিসাবে আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে এখনো কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আমরা আজকের এই বিশাল সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই। দেখেন, বিচারের নমুনা বলি একটা, আজহারবার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে। উনি গণহত্যার জন্য আর্মিদেরকে নির্দেশ দিয়েছেন। ওনার বয়স ছিল তখন 18 বছর। 18 বছরের ছেলে মেয়ে আপনাদের বাড়িতে নাই? আছে না? বেলকুচিতে নাই? 18 বছরের বয়স 18 বছরের একটা ছেলের কথা মেজর জেনারেল আর্মির জেনারেল শোনে? আবার এই যে গণহত্যাতে নির্দেশ দিতেছেন, এইটা শুনছে কে, দেখছে কে? এক মহিলা যিনি সাক্ষী ছিলেন, তিনি জন্মগ্রহণ করছেন 74 সালে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? 74 সালের জন্মের মহিলা 71 সালে দেখছে যে আজহারুল ইসলাম আর্মিদেরকে নির্দেশ দিতেছে, এবং সে মামলায় আজহারুল ইসলামকে ফাঁসি দেওয়া হয়েছে। আজকের এই বিশাল সমাবেশ থেকে আমরা এই মুহূর্তে আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি আমরা দাবি করছি। এর সাথে সাথে এই ট্রাইব্যুনালের সাথে যারা জড়িত ছিলেন, বিচারপতি, তদন্ত কর্মকর্তা, সাক্ষী, এই সকল প্রসিকিউশনে যারা ছিলেন, এই সবাইকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইসলাম নির্মূলের অংশ হিসাবে শাপলা চত্বরে ঘুমন্ত আলেমদের উপরে গুলি চালিয়ে গণহত্যা চালানো হয়েছে। ইসলাম নির্মূলের অংশ হিসাবে দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে নির্বিচারে হত্যা করা হয়েছে গুলি করে। আর সেই সময় আমি প্রেস ক্লাবের সমাবেশে 25শে ফেব্রুয়ারিতে বলেছি, সেই সময় প্রধানমন্ত্রী সাহেব আর এই মঈনুদ্দিন সাহেব, যিনি ওই সময় সেনাপ্রধান ছিলেন, ওনার চা খাওয়ায় ব্যস্ত ছিলেন। এদিকে সেনা কর্মকর্তাদের হত্যা করা হচ্ছে। আমরা আজকের এই সমাবেশে আমরা বলবো, এই হত্যাকাণ্ডের মূল নায়িকা যারা হুকুমদাতা, যারা নেপথ্যে জড়িত, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে বলছিলাম যে আজ এই স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের যে আন্দোলন করছিলেন, এই আন্দোলন কোন সরকার পতনের আন্দোলন প্রথমে ছিল না, কিন্তু এই আন্দোলনও তাদের সহ্য হয় নাই। ফ্যাসিবাদী সরকারের বৈশিষ্ট্য হলো, যারাই সরকারের বিরুদ্ধে কথা বলবে তাদেরই গলা টিপে ধরতে হবে, গণতন্ত্রকে হত্যা করতে হবে, গণতন্ত্রের চর্চা চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সমাজের আন্দোলনে তারা নির্বিচারে গুলি চালায়, গণহত্যা করে। এক পর্যায়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল
সকল শ্রেণী পেশার মানুষ সবাই সেই আন্দোলনের শরিক হয় এবং হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। আজকের এই বিশাল সমাবেশ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, অবিলম্বে গণহত্যাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকর করতে হবে। অবিলম্বে দ্রুত এই গণহত্যাকারীদের বিচারের রায় বলতে হবে, রায় দিতে হবে, রায় কার্যকর করতে হবে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে। আর ফ্যাসিবাদের যারা দোষর, সরকারের ভিতরে বাইরে যারা এখনো আছেন, যারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, অবিলম্বে এই ফ্যাসিবাদের দোষরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে আমরা বলতে চাই, এই ফ্যাসিবাদের আমলে বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই পাচারকৃত টাকা ফেরত আনতে হবে। এই পাচারের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশে আমরা যে কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি চাঁদাবাজ মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, দখলবাজ মুক্ত সমাজ, নৈরাজ্য মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, আধুনিক মানবিক ইসলামের কল্যাণ রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। আপনারা কি চাঁদাবাজি পছন্দ করেন? চাঁদাবাজি সমাজ চান? আমরা বলি চাঁদাবাজি করা হারাম। চাঁদাবাজি করা কি? ভিক্ষা করা হালাল। যারা চাঁদাবাজি করেন প্রয়োজনে ভিক্ষা করেন আপনারা, কিন্তু বাংলাদেশের মানুষের সম্পদ নিয়ে আর সিনেমিনি খেলতে কাউকে দেওয়া হবে না। আপনারা বাংলাদেশের মানুষের শান্তি কেড়ে নেবেন আর বাংলাদেশের মানুষ দেখবে এইটা হতে পারে না। আবার আমরা যখন এই কথা বলছি, এক দলের শরীর গরম হয়ে যেতেছে। আমরা তো আমরা কারোর নাম কই নাই। আমি কি কারোর নাম বলছি? হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ মানুষ চাঁদাবাজি পছন্দ করে না। ভিক্ষা করেন দরকার হলে, যদি পয়সার এত দরকার হয়। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামী যদি বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চাষকল থেকে সচিবালয়ে একটি আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। তখন প্রশ্ন আসছে, ইসলামী রাষ্ট্র যদি দেশে হয়ে যায় তাহলে মহিলাদের কি হবে, অমুসলিমদের কি হবে? আমরা বলি ইসলামী রাষ্ট্র হলে মহিলারা সবচাইতে বেশি নিরাপদ। তারা বলে, প্রচার করেন, জামাত যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদেরকে ঘরে ঢুকায়া কালো বোরকা পরাই। তাদের কথায় মনে হয় যে জামাত মনে হয় 50 লাখ বোরকা বানায় রাখছে। আমরা বলি আমাদের বক্তব্য খুবই পরিষ্কার, যারা ইসলামের বক্তব্য। জামাত যদি সরকার গঠন করে তাহলে মহিলাদের জন্য আলাদা স্কুল থাকবে, কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, বিসিএস অফিসার দেবে, বিসিএস পরীক্ষা দেবে, মেডিকেল কলেজ থাকবে, ব্যাংকের ম্যানেজার হবে আমাদের বোনেরা ইনশাআল্লাহ। তাহলে পুরুষের সাথে লাইন ধরে ধাক্কি করে ব্যাংক থেকে টাকা উঠাতে হবে না। স্কুল কলেজ আমরা একটু আলাদা করে দেব। তাহলে একজনের মেয়ে আর একজন পালায় যাওয়ার নিয়ে পালানোর সুযোগ থাকবে না। আপনারা এরকম সমাজ চান না? আমার ধারণা মা বোনেরা এরকম সমাজ চায় না। আমার মনে মা বোনেরাই সবচেয়ে বেশি চান এরকম একটা সমাজ। আমরা বলি আল্লাহ রসুল যেমনি বলেছিলেন, ইসলাম প্রতিষ্ঠিত হলে সানা থেকে হাজরা মউত পর্যন্ত একজন সুন্দরী রমণী একাকী চলবে, তার সতীত্ব হরণ করার কোনো দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না। আমরা বলি বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে একজন সুন্দরী রমণী একাকী চলবে, তার সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ।
এরকম একটা সমাজ আপনারা চান না? চাই। আমরা চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, অমুসলিম ভাই বোনদের জন্য বলতে চাই, জামাত যদি সরকার গঠন করার সুযোগ পায় তাহলে একজন মুসলিম নাগরিক যে অধিকার পাবে, একজন অমুসলিম নাগরিকও সেই অধিকার পাবে। একজন মুসলিম নাগরিক যেমন তার ধর্মীয় অধিকার পাবে, একজন অমুসলিমও তার সকল ধর্মীয় অধিকার পাবে। আর এই অধিকারের জন্য কারুর কাছে দেওয়ার প্রয়োজন হবে না। ইসলামী রাষ্ট্র তার অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এখানে ইসলামী রাষ্ট্র হলে পুরুষের লাভ, মহিলার লাভ, মুসলমানের লাভ, অমুসলমানের লাভ। বাংলাদেশ কোনো বেকার থাকবে না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাতকে আমরা কর্মে পরিণত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত লড়াই করে গেছে। আমি অনেক জায়গায় বলি, আমাদের সময় নাই, অনেক জায়গায় আমি কথা বলি, এই দেশ এক সময় একটা দল মনে করতো এটা তাদের বাপ দাদার তালু, তারা ছাইরে ছুঁড়ে পালায় গেছে। আরেক দল মনে করে আমরা ছাড়া আর আছে কে। ওই দিন গুজার গিয়া, ওই দিন গুজার গিয়ে বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন দিয়ে, রক্ত দিয়ে লড়াই করে ফ্যাসিবাদকে বিদায় করেছে। বাংলাদেশের মাটিতে আর কোন ফ্যাসিবাদ আসতে দেওয়া হবে না। এই বাংলাদেশে আগামী দিনে কোন ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের 18 কোটি মানুষ প্রতিষ্ঠিত হতে দেবে না ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। সুতরাং আমরা এই বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে একটি সুন্দর বাংলাদেশ দেখার জন্য। এই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ দেখার জন্য, নেশা মুক্ত বাংলাদেশ দেখার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখার জন্য। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই অঞ্চলের একটি কথা বলি, আমার কথা শেষ করতে চাই। আপনারা লক্ষ্য করেছেন, এই এলাকার ভাই বোনেরা বেশি লক্ষ্য করেছেন, এই এলাকায় এক সময় বাংলাদেশ শুধু নয় সারা দুনিয়ায় পরিচিত ছিল তাঁত শিল্পের সমৃদ্ধির আলোচনা। সেই তাঁত শিল্প আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, বস্ত্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব আছেন তার কাছেও আমরা অনুরোধ জানাতে চাই, তাঁত শিল্প এই অঞ্চলের মানুষের রক্তের সাথে, ঐতিহ্যের সাথে জড়িত আছে। সুতরাং এই শিল্পকে আবার দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর সাথে সাথে আসুন আমরা এই বেলকুচিকে আগামী দিনে একটি সুন্দর বেলকুচ হিসাবে করে তুলবো ইনশাআল্লাহ। আর এজন্য আমাদের প্রিয় নেতা, যাকে আপনারা সবাই চেনেন, চেনেন না আপনারা? কে? হ্যাঁ, কে? আলী আলম সাহেব। আমরা আগামী নির্বাচনে পার্লামেন্টে এই আসন থেকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি অধ্যক্ষ আলী আলম বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আর সেই কাজ করার দায়িত্ব আপনাদের। এজন্য আমার সংগ্রামী কর্মী ভাইদের কাছে আহ্বান জানাতে চাই, এই বেলকুচি চৌহালি ইনায়েতপুরের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। দুই, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, পরিবারে পরিবারে ইসলামী আন্দোলনের দুর্ভেদ্য ঘাঁটি তৈরি করতে হবে, যাতে করে আগামী দিনে অতীতের ন্যায় কোন ভোট ডাকাত যেন ভোট কেন্দ্রের আশেপাশে আসতে না পারে। আমরা ভোটচোরদের বিরুদ্ধে লড়াই করেছি, ভোটচোরদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। আমরা বলেছি অবিলম্বে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর আগে এখন বাংলাদেশের সিটি কর্পোরেশন থেকে শুরু করে
স্থানীয় সরকারের সকল আসন এখন খালি আছে, মানুষ অনেক দুর্ভোগ পাচ্ছে। আমরা বলছি অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। একটি দল আমাদের সাথেই ছিল, আমরা তাদের সাথে ছিলাম, আমরা সবাই মিলে আমরা কিন্তু এই বক্তব্য দিছি। কি বক্তব্য? দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন কোনো সময় ফেয়ার হয় নাই। অতীত অভিজ্ঞতা এটাই বলে। বক্তব্য কিন্তু সঠিক, কিন্তু অনেকেই পরে চান। কেন চান? পকেটে ভরার জন্য। আমরা সম্প্রতিকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, আমরা কারোর বিরুদ্ধে একটা শব্দ বলবো না, কিন্তু দেশ এবং জাতির জন্য যেটা প্রয়োজন সেটা বলার জন্য আমাদের মাথা উঁচু থাকবে সবসময়। সেই কথা বলার জন্যই আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছেন কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নিয়ে করব না ইনশাআল্লাহ। এই দেশ কারোর তালুক নয়, এই দেশ 18 কোটি মানুষের দেশ। আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশকে আগামী দিনে সাজাবো ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে আগামী দিনে একটি সুন্দর দেশ হিসাবে, সমৃদ্ধ দেশ হিসাবে, চাঁদাবাদ মুক্ত দেশ হিসাবে, দুর্নীতি মুক্ত দেশ হিসাবে, আধুনিক দেশ হিসাবে, মানবিক দেশ হিসাবে আমরা গড়ে তুলি। সেই আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের জন্য দোয়া করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত তাওহীদি জনতা, আজকের এই বিশাল কর্মী সম্মেলনে সমাপনী বক্তব্য রাখছেন আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি